প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের ৩ শূন্যের পৃথিবীর যেই ধারণা, তোর মধ্যে শূন্য কার্বনের বিষয়টি বিশ্বব্যাপী সমাদৃত এবং আলোচিত। আগামীর পৃথিবীকে নিরাপদ এবং বাসযোগ্য করার জন্যে শূন্য কার্বনের এই ধারণা বাস্তবায়ন করা খুবই জরুরি। শূন্য কার্বন এবং বিজ্ঞানের ভূমিকা এই বিষয়ে আলোচনা করার জন্যে আগামী পৃথিবীর স্বপ্নের অনুষ্ঠান এখানে উপস্থিত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম। আমাদের সাথে আরও উপস্থিত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল হোসেন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আমরা প্রথমেই আসব ডক্টর মোহাম্মদ কামরুল হোসেন সাহেবের কাছে। এই যে কার্বন নিঃসরণের বিষয়টা আমরা বলছি, এটির একটি বড় উৎস হলো প্লাস্টিক শিল্প বা যেটা খনিজ তেলের উপর নির্ভর করে। ডক্টর ইউনূসের প্লাস্টিক মুক্ত পৃথিবীর কথা বলে আসছেন তিনি। রসায়ন বিজ্ঞান কি আমাদের এমন কোনো বিকল্প দিতে পারে যেটি প্লাস্টিক মুক্ত বিশ্ব আমাদেরকে উপহার দেবে? আসলে বিশ্বের কার্বন নিঃসরণের একটা উল্লেখযোগ্য উপাদান হলো প্লাস্টিক, এবং যেটা বহুল ব্যবহৃত, বিশেষ করে আমাদের দেশের মতো জায়গায় এটার ব্যবহার সর্বাধিক। এই প্লাস্টিকের কাঁচামাল সংগ্রহ থেকে উৎপাদন, ব্যবহার এবং এটার বর্জ্যের যে ব্যবস্থাপনা, প্রতিটা স্টেপেই দেখা যাচ্ছে এটা থেকে কার্বন নিঃসরণ এবং অন্যান্য গ্রিনহাউস গ্যাসগুলো নিঃসৃত হয়, যেগুলো আমাদের পরিবেশে ছড়িয়ে পড়ে, যেটা পরিবেশের জন্য খুবই মারাত্মক হুমকিস্বরূপ। এখন প্রশ্ন হলো, তাহলে আমরা প্লাস্টিকের ব্যবহারটা কিভাবে আমরা কমিয়ে বা শূন্যতে নিয়ে আসতে পারি? এটার অল্টারনেটিভ জিনিসগুলো কি? তো অল্টারনেটিভ অবশ্যই আছে বিজ্ঞানে। আমরা প্লাস্টিকের অল্টারনেটিভ বলতে বুঝি আমরা যদি বায়োপ্লাস্টিক ব্যবহার করি, যেটার সোর্সগুলো হলো বায়োলজিক্যাল, বিশেষ করে আখ, ভুট্টা বা অন্যান্য কিছু উদ্ভিজ্জ অংশ আছে, যেখান থেকে আমরা এটাকে মনোমার হিসাবে ইউজ করে আমরা প্লাস্টিক তৈরি করতে পারি। এবং এক্ষেত্রে আমাদের লাভ হলো, আমরা যখন কমার্শিয়ালি এই বায়োলজিক্যাল এই সাবস্টেন্সগুলোকে যখন আমরা মনোমার হিসাবে বা কাঁচামাল হিসাবে ব্যবহার করব, এদের উৎপাদনের সময়ও এরা দেখা যাচ্ছে এনভায়রনমেন্ট থেকে কার্বন ডাইঅক্সাইডটা শোষণ করে। আবার পরবর্তী এদেরকে ব্যবহার করে আমরা যে প্লাস্টিকগুলো তৈরি করব, এই প্লাস্টিকগুলো সহজে এটা বায়োডিগ্রেডেবল, অর্থাৎ এটা পরিবেশের জন্য কোনো রকম ক্ষতিকর প্রভাব পড়ে না। আরও কিছু ক্ষেত্রে হতে পারে, যেমন আমরা পরিবেশের জন্য এখানে শূন্য কার্বন অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের ইফেক্টটা কথা বলা হয়েছে, যে এই কার্বন ডাইঅক্সাইডটাকে যদি আমরা উল্টো প্লাস্টিকের কাঁচামাল হিসাবে কনভার্ট করা যায় কিনা, প্লাস্টিক প্রোডাকশনের কাঁচামাল হিসাবে কনভার্ট করা যায় কিনা, এটা একটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। বায়োডিগ্রেডেবল পলিমার এখন অহরহ হচ্ছে, হয়তো আমাদের দেশেও কিন্তু হচ্ছে, কিন্তু কমার্শিয়ালি লার্জ স্কেলে এখনও, যেটা প্লাস্টিক যেরকম পপুলারিটি পেয়েছে তার দামের কারণে এগুলো এখনও ওরকমভাবে স্প্রেড হয় নাই। তার সাথে আমরা যদি প্লাস্টিক পণ্য যেগুলো আছে এগুলো যদি বায়োডিগ্রেডেবল পলিমারগুলোতে কনভার্ট করতে পারি, অর্থাৎ যেগুলো বায়োলজিক্যালি ডিগ্রেড করতে পারে বিভিন্ন ব্যাকটেরিয়ার মাধ্যমে সহজে, তাহলে আমাদের বর্জ্যটা যে ক্ষতিকারক প্রভাব ওটাও থাকবে না। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যেই স্বপ্ন দেখেছেন যে শূন্য কার্বনের দিকে এগিয়ে যাওয়া, আমার মনে হয় এভাবেই একসাথে শূন্য কার্বনের দিকে এগিয়ে না গেলেও ধীরে ধীরে আমরা এটা কার্বন ইমিশনটা আমরা শূন্যের পর্যায়ে নামিয়ে আনতে পারবো। আধুনিক সভ্যতায় নগরায়ন তো দিন দিন বাড়ছেই। নগরায়ন কার্বন নিঃসরণের কিন্তু একটি অন্যতম কারণ। ডক্টর ইউনূস প্রায় সময় স্মার্ট ভিলেজ বা পরিবেশ বান্ধব গ্রামের কথা বলতে শুনি আমরা। পরিবেশ বিজ্ঞানের দৃষ্টিতে এর গুরুত্ব কতটুক? বাংলাদেশটা একটা গ্রাম প্রধান দেশ, আমরা জানি। এই গ্রাম প্রধান দেশের মানুষ সবাই দেখছি এখন শহরমুখী। সেই শহরমুখী হওয়ার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে অন্যতম কারণ, তারা ভাবে নগর জীবনটা অনেক চাকচিক্যময়, আনন্দময়, অথচ গ্রামটাও যে একটা আদর্শ গ্রাম হতে পারে, সবুজ গ্রাম হতে পারে, একটা স্বাস্থ্যকর জায়গা হতে পারে, তাদের মাথায় সেটা কাজ করে না।
তো যেই বিষয়টা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, গ্রামকেও শহরের মতো করে ফেলতে পারি, তাহলে একদিকে যেমন গ্রাম থেকে শহরে আসার লোকদের প্রবণতা কমে যাবে, অন্যদিকে গ্রামীণ অর্থনীতিও শক্তিশালী হবে। হ্যাঁ, বিষয়টা হলো আমাদের গ্রামে যে আমরা সেটা করব, সেখানে পরিবেশ বিষয়ক পরিবেশ সম্পর্কিত বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। গ্রামে যারা কৃষিকাজ করে তাদেরকে যদি আমরা স্মার্ট এগ্রিকালচার এবং স্মার্ট অ্যাকোয়াকালচার টেকনিক তাদের শেখাইতে পারি, তারা মনে হবে যে আমরা শহরেই আছি। এই বিষয়গুলো তাদেরকে একটু নাড়া দেবে, তখন বলবে না আমরা তো শহরের মানুষের চাইতে গ্রামের মানুষরাও প্রযুক্তিগত দিক দিয়ে পিছিয়ে নেই। পিছিয়ে নেই। এটা একটা বড় বিষয়। আরেকটা বিষয় হলো আমাদের যে একটু আগে আমাদের সহ আলোচক বলছিলেন, ওনারা প্লাস্টিক আমরা ব্যবহার করি অহরহ। তো সেখানে যদি আমরা এই যে রান্নাবান্নার কাজে আমরা যদি অর্গানিক ফার্টিলাইজার ব্যবহার করি, সেটাও কিন্তু আমাদের কার্বন ইমিশনটা কমাবে। পাশাপাশি গ্রামের মানুষকে ডিজিটাল কানেক্টিভিটির সাথে সংযুক্ত করতে হবে, যার মাধ্যমে তারা কীভাবে, যেমন আমরা ডাক্তারের জন্য খুব সহসায় আমাদের কোথায় যেতে হয়, উপজেলায় যেতে হয়, জেলা পর্যায়ে যেতে হয়, সেখানে যদি তাদের ডিজিটালি যদি তাদেরকে কানেক্ট করতে পারি, তাহলে তারা যে ই-কমার্স সেটা চালাতে পারবে। তারপরে আমাদের যদি আমরা যেটা বলি ডিজিটাল এডুকেশান, টেলিমেডিসিন, এই এই যে সুযোগ সুবিধাগুলো যদি পায়, তারা কিন্তু গ্রামেই থেকে যাবে। যেটা ডক্টর ইউনূস, প্রফেসর ইউনূস উনি চিন্তা করছেন যে আমরা গ্রামটাকেও আমরা শহরের মতো একটা পরিবেশ বান্ধব গ্রাম হিসেবে গড়ে তুলব, যার মাধ্যমে গ্রামের মানুষ গ্রামেই থাকবে এবং তারা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী করবে। আধুনিক রসায়নের ন্যানো টেকনোলজি একটি খুব আলোচিত বিষয়। ডক্টর ইউনূসের শূন্য কার্বন নিঃসরণ লক্ষ্যমাত্রা অর্জনে এই প্রযুক্তি কি কোনো ভূমিকা রাখতে পারে বলে মনে করেন? আমরা জানি এই ন্যানো টেকনোলজির বিভিন্ন রকমের ন্যানো টেকনোলজি আমরা ইউজ করি। যেমন কিছু ন্যানো পার্টিকেল আছে যেগুলো মফ, মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক, যারা পোরাস স্ট্রাকচারাল কিছু ন্যানো পার্টিকেল আছে যারা কার্বন ডাইঅক্সাইড বা অন্যান্য কিছু গ্যাস যাদেরকে অ্যাবজর্ব করার একটা ক্যাপাসিটি থাকে। তো আমরা যদি এই ধরনের ন্যানো টেকনোলজি ইউজ করি, এই ন্যানো পার্টিকেলগুলোর মাধ্যমে যদি কার্বন ডাইঅক্সাইডকে যদি অ্যাবজর্ব করতে পারি, তাহলে বিভিন্ন শিল্প কারখানায় যেখানে কার্বন ডাইঅক্সাইডটা নির্গত হয়, এখানে যদি আমরা এই টেকনোলজি ইউজ করে যদি কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্পশনের কাজে ব্যবহার করতে পারি, আমার মনে হয় যে আমাদের এনভায়রনমেন্টটায় একটা বিশাল সোর্স, ইন্ডাস্ট্রিয়াল সোর্স যেখান থেকে কার্বনটা ইমিশন হয়, ওই কার্বন ইমিশনটা অনেকাংশে কমিয়ে আনা যাবে। তার সাথে আমরা কৃষিক্ষেত্রে বলি ন্যানো সার, ন্যানো কোটিং, বিভিন্ন রকমের প্রযুক্তি এখন ব্যবহৃত হয় বিভিন্ন দেশে। এই প্রযুক্তিগুলো কার্বন নিঃসরণের ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। তার সাথে আমরা ন্যানো টেকনোলজি ব্যবহার করে যে কার্বন ডাইঅক্সাইড যেটা বললাম, এই কার্বন ডাইঅক্সাইড যেটা ক্ষতিকর, এই ক্ষতিকর কার্বন ডাইঅক্সাইডটাকে আমরা ন্যানো টেকনোলজি বিভিন্ন রকমের টাইটেনিয়াম ডাইঅক্সাইড, জিঙ্ক অক্সাইড, আরও কিছু ম্যাগজিন টাইপ ন্যানো ম্যাটেরিয়ালস আছে যাদেরকে ব্যবহার করে এই কার্বন ডাইঅক্সাইডটাকে আমরা হাইড্রোকার্বনে কনভার্ট করতে পারি, যেটার ক্ষেত্রে দেখা যাচ্ছে এটাকে আমরা এটা আর্টিফিশিয়াল ফটোসিনথেসিসও বলা যাচ্ছে, অর্থাৎ ন্যাচারাল যে সূর্যালোকের সাহায্যে যে গাছপালা যেটা করে তার না হয়ে এটা আর্টিফিশিয়ালি ন্যানো টেকনোলজির মাধ্যমে করা হয়। তো এইভাবে ন্যানো টেকনোলজি প্রচুর পরিমাণে ভূমিকা রাখতে পারে আমাদের যে কার্বনটা ইমিশনটা কমানোর কাজে। আরেকটা ইম্পর্ট্যান্ট জিনিস, আমাদের আসলে কার্বন নিঃসরণটা এনভায়রনমেন্টে যেটা আসে তার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা সোর্স হলো আমাদের জ্বালানি। আমরা যে ফুয়েলগুলা ইন্ডাস্ট্রিয়াল ফুয়েল বলি, ভেহিকেলস ফুয়েল বলি, এগুলোর একটা আউটপুট হলো আমাদের কার্বন ইমিশনটা। তাহলে আমরা যদি এখন এই ফুয়েলের ব্যাপারটা, অর্থাৎ আমরা যদি অল্টারনেট ফুয়েল দিতে পারি, যেমন ন্যানো টেকনোলজি ইউজ করে আমরা যদি বিভিন্ন ন্যানো পার্টিকেলগুলোকে ক্যাটালিস্ট হিসাবে ইউজ করে আমরা যদি ওয়াটার স্প্লিটিং করে
যে হাইড্রোজেনের প্রোডাকশনের ব্যাপারটা, ওটাকে যদি আমরা ইফিশিয়েন্টলি করতে পারি, অর্থাৎ হাইড্রোজেন প্রোডাকশনটা যদি ইফিশিয়েন্টলি হয়, তাহলে এই হাইড্রোজেনটাকে অল্টারনেট জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারি। এবং এই হাইড্রোজেন জ্বালানিটা যদি অল্টারনেট ব্যবহারটা যত বেশি বাড়বে, তত বেশি ইন্ডাস্ট্রিয়ালি বলি বা ভেহিকলস থেকে যে কার্বনটা ইমিশন হয়, এই কার্বন ইমিশনটা কমে এটা শূন্যের পর্যায়ে চলে যাবে, যেটা আসলে উন্নত বিশ্বে এখন হাইড্রোজেনকে জ্বালানি হিসেবে ব্যবহার করার জন্য, ইভেন হাইড্রোজেনকে গাড়িতেও জ্বালানি হিসেবে ব্যবহার করার জন্য এখন খুব বেশি রিসার্চ হচ্ছে, খুব বেশি অ্যানালাইসিস হচ্ছে কীভাবে এটাকে খুব ইফিশিয়েন্টলি ব্যবহার করা যায় এবং ইফিশিয়েন্টলি ন্যানো টেকনোলজি ইউজ করে এটাকে ওয়াটার স্প্লিটিংয়ের মাধ্যমে প্রোডাকশন করা যায়। প্রফেসর ডক্টর ইউনূস জিরো নেট কার্বনের জন্য বিশাল পরিসর বৃক্ষরোপণের কথা বলেছেন। আপনি মেরিন সায়েন্টিস্ট হিসেবে আপনি কি মনে করেন শুধু ডাঙ্গায় গাছ লাগালেই এই লক্ষ্য পূরণ সম্ভব হবে? গাছের অপর নাম জীবন, সেটা বাস্তবতা। কারণ গাছ কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্ব করে। কিন্তু আমাদের বুঝতে হবে যে আমাদের ল্যান্ড এরিয়ার তুলনায় সমুদ্রের এরিয়াটা অনেক বড়। আমরা বলি যে 4 ভাগের 3 ভাগই সমুদ্র। এর মধ্যে বিশেষ করে উপকূলীয় অঞ্চল, সেটাকে বলি অত্যন্ত উৎপাদনশীল এরিয়া, আমরা বলি প্রোডাক্টিভ জোন। সেখানে মাছের ক্ষেত্রে যদি বলি লবণ পানির মাছও আছে, মিঠা পানির মাছও আছে। সেখানে দেখবেন যে আমাদের উদ্ভিদের ক্ষেত্রে ল্যান্ডে যেমন বিভিন্ন ধরনের উদ্ভিদ আছে, সেখানে উপকূলীয় অঞ্চলে অনেক উদ্ভিদ আছে। সেই উদ্ভিদের মধ্যে ম্যানগ্রোভ আছে, সি গ্রাস আছে, সিউইড আছে, সামুদ্রিক শৈবাল আছে। তো ল্যান্ডে আমরা গাছ লাগাবো, আমাদের প্রধান উপদেষ্টার যে লক্ষ্য সেটা পূরণে কিন্তু আমাদের উপকূলীয় অঞ্চলে আমাদের যে বিভিন্ন সবুজ এলাকা আছে, সেটা ম্যানগ্রোভ হোক, সিগ্রাস হোক, সিউইড হোক, ক্যাল্প যেটাকে আমরা বলি সামুদ্রিক শৈবাল, সেগুলো কিন্তু আমাদেরকে চাষাবাদ করতে হবে। ল্যান্ডে যেমন আমাদের 25% এরিয়া সবুজায়ন রাখতে হবে, তেমনি সমুদ্রেও কিন্তু ওই কনসেপ্টটা আমাদের নিয়ে আসতে হবে। সমুদ্রের 25% এরিয়া আমাদের রেখে দিতে হবে, যেটা নাকি আমাদের অ্যাটমসফিয়ার থেকে তারা কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্ব করবে। সেই ক্ষেত্রে শুধু গাছ না, সমুদ্রের যেটা আমরা বলি ব্লু ইকোনমি বা ব্লু টেকনোলজি বা ব্লু কার্বন প্রোডাকশনের জন্য আমাদের যেমন অ্যাডিশনাল একটা আর্নিংয়ের ব্যবস্থা হবে। পাশাপাশি আমরা যদি সেই গাছ রোপণ করি উপকূলীয় অঞ্চলে, তাহলে কিন্তু আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্য অনেকটাই পূরণ হবে। একজন সমুদ্র বিজ্ঞানী হিসেবে আমি মনে করি আমাদের শুধু গাছ ল্যান্ডে শুধু গাছ লাগানো না, আমাকে উপকূলীয় অঞ্চলে সেখানেও গাছ লাগাতে হবে। আরেকটা আমাদের বড় উৎস হলো উপকূলীয় অঞ্চলের যে আমাদের ক্ষুদ্র প্লাঙ্কটন আছে, সেটাকে আমরা ফাইটোপ্লাঙ্কটন বলি। তারাও কিন্তু অ্যাটমসফিয়ার থেকে কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্ব করে। সেই ফাইটোপ্লাঙ্কটনের প্রোডাকশনও যদি আমরা বাড়াইতে পারি, তাহলে কিন্তু আমাদের যে অতিরিক্ত কার্বন অনেকটা শোষিত হবে, তখন পৃথিবী আবার সুস্থ হয়ে উঠবে। বাংলাদেশের অর্থনীতি কৃষি নির্ভর। রাসায়নিক সার ও কীটনাশক তৈরিতে আসলে প্রচুর কার্বন নির্গত হয়। ডক্টর ইউনূসের শূন্য কার্বন লক্ষ্যমাত্রায় এক্ষেত্রে বিজ্ঞান কীভাবে ভূমিকা রাখতে পারে? হ্যাঁ, বাংলাদেশে আসলে কৃষি একটা গুরুত্বপূর্ণ অর্থনৈতিক চালিকা শক্তি। আমাদের কৃষি প্রধান দেশ। এই কৃষি প্রধান দেশের অর্থনৈতিক চালিকা শক্তি কৃষি হওয়ার সাথে সাথে আমাদের নেগেটিভ যে জিনিসটা আসছে, কৃষিক্ষেত্রে কীটনাশক এবং সারের ব্যবহার, যেটা পরিবেশে কার্বনের একটা অন্যতম উপাদান তৈরি করে। তা আমরা এটাও যদি আমরা কিছু স্টেপ নিই, আমার মনে হয় এটার থেকেও যে কার্বন নিঃসরণটা হচ্ছে, এটাকেও কমিয়ে আনা সম্ভব। তার মধ্যে আমরা যদি রাসায়নিক যে সার বা কীটনাশকগুলো ব্যবহার করি, এগুলার পরিবর্তে আমরা যদি জৈব সারগুলোর ব্যবহারটা বাড়াই, যেটা আমরা যখন ছোট ছিলাম তখন আমরা দেখতাম কীটনাশকটা ছিল ফাইনাল স্টেপ। যখন দেখা যাচ্ছে ফসলে পোকা আসলো বা অন্য কোনো কিছু হলো, এটার ক্ষেত্রে আমরা কীটনাশকটা ব্যবহারের দিকে যাওয়াটা দেখতাম।
আমরা দেখতাম বেসিক্যালি তখন অর্গানিক সারগুলো তাদের গ্রোথের জন্য, পুষ্টির জন্য ব্যবহার করা হতো। তো ধীরে ধীরে দেখা যাচ্ছে জমি কম এবং খুব তাড়াতাড়ি একটা রেজাল্ট পাওয়ার জন্য আমরা রাসায়নিক সার এবং কীটনাশকের দিকে ঝুঁকে পড়েছি। তা আমার মনে হয় এই রাসায়নিক সার এবং কীটনাশকটার পরিবর্তে যদি জৈব সারটা ব্যবহার করা যায়, আর সারের প্রস্তুতির ক্ষেত্রে আমরা একটা গ্রিন কেমিস্ট্রির কথা বলি, যেটা হলো আমরা যেই সারগুলোর প্রোডাকশনের ক্ষেত্রে যে সলভেন্টগুলো ইউজ করি, ওই কেমিক্যালগুলো ইউজ না করে আমরা যদি গ্রিন সলভেন্ট ইউজ করতে পারি, সেটা অনেকাংশেই সারের থেকে যে কার্বন ইমিশনের যে ব্যাপারটা, এটা কমিয়ে আনা যায়। তার সাথে আমি প্রথমেই বলেছিলাম একটা জিনিস, যে আমরা কীটনাশকগুলোর পরিবর্তে যদি ন্যানো সার এবং ন্যানো কোটিংয়ের একটা ব্যাপার আছে, যেগুলোর মাধ্যমে আমরা উদ্ভিদের সমপরিমাণ বা তার থেকে অনেক সময় রাসায়নিক সার থেকে বেশি পরিমাণ পুষ্টি দিতে পারি, কিন্তু রাসায়নিক সারের যে কার্বন ইমিশন ইফেক্টটা, এটা এগুলোর ক্ষেত্রে অনেকাংশে কমিয়ে আনা যায়, অনেকাংশে এগুলো থাকে না। তার সাথে আমরা যদি যে সার কীটনাশক, এগুলোর আরেকটা প্রভাব হলো আমাদের শুধুমাত্র কার্বন ইমিশন করছে তা না, এই রাসায়নিক সার এবং কীটনাশকগুলো জমি থেকে কোনো এক সময় পানিতে ট্রান্সফার হয়ে খালে, বিলে, নদীতে গিয়ে আমাদের যে মাছ বা অন্যান্য প্রাণী আছে তাদের জন্য একটা হুমকি হিসাবে কাজ করে। তা আমরা যদি এই কীটনাশকগুলোর জায়গায় যদি অল্টারনেট কিছু জিনিস তৈরি করতে পারি, যেইগুলোর মাধ্যমে, যেগুলো আমরা অনেকটা লং টাইম না থেকে, যেগুলো একটা পার্টিকুলার টাইম পরে ডিগ্রেড করবে, অর্থাৎ উদ্ভিদ তার প্রয়োজনীয় পুষ্টি ওই অংশ থেকে নেয়ার পরে এটার আর ক্ষতিকর প্রভাবটা থাকবে না, এটা ডিগ্রেড হয়ে মাটির সাথে মিশে যাবে পরবর্তী। তাহলে আমরা কার্বন ইমিশন বলি বা অন্যান্য জলজ অংশের মধ্যে এদের যে ক্ষতিকারক প্রভাবটা, এটাও অনেকাংশে আমার মনে হয় হ্রাস করা যাবে। ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম, আপনি একটু আগে বলেছিলেন ভিশন 2030, 2030 সালের মধ্যে কার্বন নিঃসরণ অর্ধেকে নামালে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের ভবিষ্যৎ কি হতে পারে বলে মনে করেন আপনি? গ্লোবাল ক্লাইমেট চেঞ্জের ইফেক্ট, সেগুলো নিয়ে অনেক স্টাডি হয়েছে। বিশেষ করে আমাদের বাংলাদেশ মোস্ট ভালনারেবল কান্ট্রিজ, যেটাকে আমরা বলি ঝুঁকিপূর্ণ দেশ। তো সেটা যদি আমরা 50% নামিয়ে না আনতে পারি, আমাদের একটা আশঙ্কার জায়গা হলো, সেটা হলো আমাদের যে সি লেভেল রাইজ, সেটা হবে। যদি সি লেভেল রাইজ হয়, সমুদ্রপৃষ্ঠ উচ্চতা বেড়ে যায়, তাহলে সেখানে আমাদের, যদি মোটা দাগে বলি, সেখানে আমরা দুই ধরনের বলি। একটা হলো যে পরিবেশগত ক্ষতি হবে, আর একটা হলো অর্থনৈতিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হব। পরিবেশগত ক্ষতির দিক হলো, আমাদের প্রায় 19টা জেলা আছে, উপকূলীয় জেলা আছে, যেখানে উপকূলীয় মানুষগুলা, তারা উপকূলীয় যে সম্পদ আছে, সম্পদের উপর নির্ভরশীল। আরেকটা হলো যে উপকূলে একটা পরিবেশ আছে, যে পরিবেশটা ক্ষতিগ্রস্ত হবে, যেখানে এখন আমরা পাচ্ছি মিঠা পানি বা মৃদু লবণাক্ত পানি, সেটা পুরো লবণাক্ত পানি হয়ে যাবে। তাহলে কি হবে? সেখানকার যে জীববৈচিত্র্য, সে জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হবে। আমরা জানি, আমাদের যদি উপকূলীয় অঞ্চলে এত লোক আছে, সেখানে আমাদের, যেটা আমরা বলি, উপকূলীয় অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় রেগুলারলি এবং ফ্রিকুয়েন্টলি। আমাদের উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় হচ্ছে, সেই ঘূর্ণিঝড়ের তীব্রতাও বেড়ে যাবে। সেই ঘূর্ণিঝড়ের তীব্রতা যদি বেড়ে যায়, তাহলে আমরা কি দেখি? আমাদের উপকূলীয় অঞ্চলের লোকজন অনেকটা উদ্বাস্তুর মতো, যেটাকে মানে ক্লাইমেট রিফিউজি বলি, তারা বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। যেই লোক আমাদের সন্দ্বীপ এলাকায় থাকতো, যে লোক আমাদের হাতি এলাকায় থাকতো, যে লোক আমাদের ভোলায় থাকতো, যেই লোক আমাদের নোয়াখালীর চরাঞ্চলে থাকতো, বা এরকম আমাদের বিভিন্ন দ্বীপে থাকতো, তারা হয়তো বা সেখান থেকে কুতুবদিয়াতে থাকতো, তারা ল্যান্ডে চলে আসছে তাদের ঘর বাড়ি সাগরে তলিয়ে যাওয়ার কারণে। তো এইটা একটা বড় ক্ষতির দিক আমাদের। তো এই বিষয়গুলো আমরা দেখি প্রায়, যদি হয় আমাদের উপকূলীয় অঞ্চলে প্রায় 2030 সালের মধ্যে যে লক্ষ্যমাত্রা, যে আমি বললাম যে
এটা মিনিমাম অর্ধেকেও নামিয়ে আনার যে কথা বলা হচ্ছে, এটা কি সম্ভব হবে মনে করেন? হ্যাঁ, সেই সেই লক্ষ্যে তো গ্লোবালি কাজ চলছে। সেখানে আমাদেরকে কোপ আপ করতে হবে। আমরা পিছিয়ে থাকলে হবে না। সেই লক্ষ্যেই তারা কিন্তু, এবং তারা কিন্তু আমাদেরকে শুধু যে মোটিভেশন বা অ্যাওয়ারনেস, নলেজ শেয়ারিং তা করছে। শুধু তাই না, আমাদেরকে কিছু ফান্ডিংও করছে। যেমন ক্লাইমেট চেঞ্জ, আমাদের মিনিস্ট্রি অফ ফরেস্ট, এনভায়রনমেন্ট, ক্লাইমেট চেঞ্জের মন্ত্রণালয় আছে, সেখানে কিন্তু এরকম জলবায়ু তহবিল একটা আছে, যে জলবায়ু তহবিলের মূলত আমাদের এই গবেষণাগুলোর জন্যই। আমরা যে বিষয়গুলো আলাপ করলাম, আপনি সমুদ্রের কথা বললেন বা বিভিন্ন উপকূলীয় অঞ্চলের কথা বললেন, আহ, শূন্য কার্বনের বিষয়ে আপনার পক্ষ থেকে বললেন, এবং উনি অনেক কথা বলেছেন, বিকল্প প্রযুক্তির কথা বলেছেন। শূন্য কার্বনের ক্ষেত্রে 30 সেকেন্ডে আপনার সুপারিশ কী হবে? এখন আপনারা যে গবেষণা বা এগুলো পেলেন, এখান থেকে কী বলবেন গভর্নমেন্টের উদ্দেশ্যে, নীতি নির্ধারকদের উদ্দেশ্যে? এখানে আমরা শূন্য কার্বনের ক্ষেত্রে আমরা প্রত্যেকটা বিষয়, আমরা যেটা বলছি ইকো ফ্রেন্ডলি টেকনোলজি বা গ্রিন টেকনোলজি। সমুদ্রের ক্ষেত্রে বলি আমরা, সমুদ্র অর্থনীতির ক্ষেত্রে বলি ব্লু বায়োটেকনোলজি, যেটা পরিবেশের জন্য ক্ষতিকারক হবে না। সেই প্রযুক্তিগুলো আমাদেরকে ব্যবহার করতে, এবং সব জায়গায় সেই প্রযুক্তি নিয়ে আসতে হবে। সেটা আমাদের ল্যান্ডের ইন্ডাস্ট্রি হোক, সেটা আমাদের পোর্ট ইন্ডাস্ট্রি হোক, সেটা আমাদের উপকূলীয় অঞ্চলের ইন্ডাস্ট্রি হোক, সেখানে আমাদের গ্রিন টেকনোলজি ব্যবহার করতে হবে। এবং আমরা আশা করব গভর্নমেন্ট যে কোনো একটা প্রকল্প যদি হাতে নেয়, সেখানে যাতে এই গ্রিন কনসেপ্টটা তারা নিয়ে আসার চেষ্টা করে, এবং পরিবেশের যাতে ক্ষতি না হয় সেই ধরনের কমিটমেন্ট নিয়েই যাতে বিভিন্ন প্রকল্পগুলোতে তারা অর্থায়ন করার চেষ্টা করে। এবার আমি ডক্টর কামরুল হোসেনের কাছে জানতে চাইবো, একদম অতি সংক্ষেপে আপনি কি বলবেন? আপনি অনেকগুলো প্রযুক্তি বিকল্পের কথা বলেছেন, এই বিষয়ে আপনি নীতি নির্ধারকদের উদ্দেশ্যে অতি সংক্ষেপে যদি বলেন। আসলে আমাদেরকে যদি কার্বন নিঃসরণটা শূন্য পর্যায়ে নামিয়ে আনতে হয়, তা আমরা শুধুমাত্র এটা আলোচনায় সীমাবদ্ধ না থেকে আমরা যে বিভিন্ন সেক্টরে অল্টারনেটগুলোর কথা বললাম, পরিবহন সেক্টর, কৃষিক্ষেত্রে, অল্টারনেট প্লাস্টিকের ক্ষেত্রে, এগুলো শুধুমাত্র আলোচনায় সীমাবদ্ধ না রেখে যে অল্টারনেট যেগুলোর মাধ্যমে কার্বন নিঃসরণটা কমে ধারাবাহিকভাবে শূন্যের পর্যায়ে আসবে, এই প্রযুক্তিগুলোতে আমাদের ইনভেস্ট করতে হবে। এই প্রযুক্তিগুলো যাতে প্রকৃত অর্থেই আমাদের ব্যবহার শুরু হয়, যে সকল প্লাস্টিক হতে শুরু করে অন্যান্য ক্ষতিকারক যারা কার্বন নিঃসরণের জন্য দায়ী, তাদেরকে আমাদের এই ব্যবহার থেকে, আমাদের নিত্য নৈমিত্তিক কাজ থেকে এগুলোকে উইথড্র করে বিকল্পগুলো যাতে মার্কেটে অ্যাভেলেবেল হয় এবং মানুষ খুব স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারে, মানুষের মধ্যে সচেতনতা তৈরি করে, আমার মনে হয় এই জিনিসটা নীতি নির্ধারণী পর্যায়ে থেকে যদি স্টেপ নেওয়া হয়, আমরা মনে হয় একদিনে না হলেও ধারাবাহিকভাবে আমরা কার্বন নিঃসরণ কমিয়ে, আপনি যে বিষয়ের কথা বললেন তার মধ্যে শূন্যের কাছাকাছি বা অনেক কমিয়ে নিয়ে আসতে পারবো। তার জন্য দরকার হলো প্রকৃতপক্ষে যে ইমপ্লিমেন্টেশনটা, শুধুমাত্র আলোচনায় না থেকে প্রযুক্তির ব্যবহার করে প্রকৃতপক্ষে আমাদের এই উদ্ভাবনী প্রক্রিয়ার মাধ্যমে জিনিসগুলোকে ব্যবহারের উপযোগী করা, এবং যাদের কারণে কার্বন নিঃসরণটা বেশি হচ্ছে এদের ব্যবহারটা শূন্য নিয়ে আসা। অসংখ্য ধন্যবাদ ডক্টর মোহাম্মদ কামরুল হোসেন এবং ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম, এতক্ষণ ধরে আমাদের এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার জন্যে। এতক্ষণ ধরে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের শূন্য কার্বন এবং আধুনিক বিজ্ঞান এই বিষয়ে আলোচনা করছিলাম। দুজন বিজ্ঞ আলোচক এবং এই বিষয়ের বিশেষজ্ঞ চমৎকারভাবে এই বিষয়গুলোতে আলোচনা করেছেন। আলোচনার মাধ্যমে যেটি উঠে আসলো, আমরা স্বল্পমেয়াদী ফলাফল চাই, দীর্ঘমেয়াদী অপেক্ষা করতে চাই না, এবং আমরা শূন্য কার্বনের জন্য যে আধুনিক বিকল্পগুলো আছে, বিজ্ঞানকে কাজে লাগিয়ে যেই উন্নতিগুলো করার সুযোগ আছে বা পরিবেশকে রেস্টোর করার সুযোগ আছে, এই বিষয়গুলোকে কাজে লাগাতে হবে। এই বিষয়ে আরও বেশি গবেষণার প্রয়োজন আছে। নীতি নির্ধারণ পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ এবং পদক্ষেপ নেওয়ার প্রয়োজন আছে।
তবেই পৃথিবীর সাথে এই বাংলাদেশও একটি বাসযোগ্য আম, পৃথিবী হিসেবে এগিয়ে যাবে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের শূন্য কার্বনের যে স্বপ্ন সেটি বাস্তবায়ন হবে। আজকের মতো এখানে শেষ করছি। আগামী কোনো অনুষ্ঠানে অন্য কোনো আলোচকের সাথে অন্য কোনো বিষয়ে সাথে নিয়ে দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।